পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে অসাধারণ অবদান রেখেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই একই খাত বাংলাদেশের শ্রম ব্যবস্থার অসঙ্গতিগুলিকেও সবচেয়ে প্রকটভাবে সামনে নিয়ে আসে। নারী শ্রমিকদের যে মাতৃত্বকালীন ছুটি আছে সেটি সরকারি খাতে 6 মাস, কিন্তু বেসরকারি খাতে বা শ্রমিকদের কাছে গেলেই দেখা যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে 120 দিন বা 4 মাস। একটা বৈষম্য, আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেটির তুলনায় যথেষ্ট অপর্যাপ্ত। দেশের অর্থনীতির পেছনে যারা কাজ করে তাদেরকে এই রাষ্ট্র কী পরিমাণ সুরক্ষা দিচ্ছে, রাষ্ট্র নৈতিকভাবে তাদের প্রতি কতটা দায়বদ্ধ, সেটার একটি রিফ্লেকশন হিসেবে আমরা শ্রম আইনকে দেখতে পারি। একজন শ্রমিক সকালে কাজে গিয়ে সন্ধ্যায় জীবিত এবং সুস্থ ফিরবেন, এটি তার অধিকার। এটিকে তো কোনোভাবেই দয়ার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। আজ আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশের শ্রমজীবী মানুষের বর্তমান অবস্থা, শ্রমের মূল্যায়ন এবং বাংলাদেশের শ্রমনীতির ভবিষ্যৎ কি হতে পারে, ভবিষ্যৎ গতিপথ নিয়ে আলোচনা করতে। আলোচনার শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শ্রমজীবী মানুষকে যারা ন্যায্য মজুরি, 8 ঘন্টা কর্মদিবস, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমের ন্যায্য মর্যাদার জন্য জীবন দিয়েছেন। আজ থেকে প্রায় 140 বছর আগে শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা যে সংগ্রামের পথ দেখিয়েছিলেন মে দিবসে, সেটি আজও বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের সংগ্রামকে অনুপ্রাণিত করে। একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সামাজিক ন্যায় বিচার এবং শ্রমের অধিকার আদায়ের সংগ্রামেও অসংখ্য শ্রমজীবী মানুষ আত্মত্যাগ করেছেন। আমরা তাদেরকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন এবং রপ্তানি আয়, পাশাপাশি অর্থনৈতিক যেটুকু সমৃদ্ধি, সবটুকুর পিছনেই বাংলাদেশের শ্রমজীবী মানুষদের অবদান অবশ্যই সবার প্রথমে আসবে। পোশাক শিল্পের শ্রমিক থেকে শুরু করে কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, গৃহকর্মী, চা শ্রমিক, জাহাজ ভাঙা শিল্পের শ্রমিক, ক্ষুদ্র কারখানার শ্রমিক, সবাই মিলে সকলের পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের যে উন্নয়নের চাকা সেটি সচল রেখেছেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই উন্নয়নের কেন্দ্রে থাকা শ্রমিকদের একটি বড় অংশ এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমের সঠিক মূল্যায়ন এবং স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তি এখনও সস্তা শ্রমের ওপর দাঁড়িয়ে আছে। আমাদের উৎপাদনশীলতা, রপ্তানি প্রতিযোগিতা এবং বৈশ্বিক বাজারে অবস্থানের পেছনে শ্রমিকদের কঠোর পরিশ্রম আছে, কিন্তু তাদের জীবনের মান সেই অনুপাতে উন্নত হয়নি। তাই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কত কর্মসংস্থান তৈরি করছি সেটি নয়, বরং আমরা কি ধরনের কর্মসংস্থান তৈরি করছি। আমাদের কর্মসংস্থান সেই কর্ম যারা করছে তাদের জন্য কি ধরনের জীবন মান দিতে পারছে। শুধু রপ্তানি আয় বাড়ানো নয়, সেই আয়ের পিছনে যারা কাজ করছেন তাদের কাছে সেই আয়ের সুফলটা পৌঁছাচ্ছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে বিবেচনা করতে হবে। সুতরাং আমাদের বাংলাদেশের শ্রম বাস্তবতার সবচেয়ে দৃশ্যমান চেহারা হলো পোশাক খাত। এই খাত বাংলাদেশের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি তৈরি করেছে, লক্ষ লক্ষ নারী শ্রমিকের কর্মসংস্থান তৈরি করেছে। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে অসাধারণ অবদান রেখেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই একই খাত বাংলাদেশের শ্রম ব্যবস্থার অসঙ্গতিগুলিকেও সবচেয়ে প্রকটভাবে সামনে নিয়ে আসে। কম মজুরি, অতিরিক্ত কাজের চাপ, শ্রমিক সংগঠন গঠনের বাধা, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, নারী শ্রমিকদের প্রতি বৈষম্য ও হয়রানি, এসব সমস্যা পোশাক শিল্পে এখনও বাস্তব। পোশাক শিল্পের সফলতা তাই আমাদের গর্বের বিষয় হলেও এই শিল্পের ভেতরের শ্রমিক বাস্তবতা আমাদেরকে নীতিগতভাবে আরও সতর্ক এবং দায়বদ্ধ হতে বাধ্য করে। তবে বাংলাদেশের শ্রম ইস্যু শুধুমাত্র পোশাক শিল্পের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। বাংলাদেশের এখনও মিলিয়নস অফ ওয়ার্কার্স কৃষিখাতে কাজ করেন। কৃষিখাতের শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাগুলি হয়, তাদের মধ্যে অনেকেই অনানুষ্ঠানিক, অধিকাংশই অনানুষ্ঠানিকভাবে কাজ করেন। তাদের কাজটি মৌসুমি ভিত্তিকে হয়, সারা বছর আয়ের কোনো নিশ্চয়তা থাকে না। তাদের ভূমিহীনতা খুবই প্রকট একটি সমস্যা। পাশাপাশি জলবায়ু পরিবর্তন যে হচ্ছে তার ফলে তারা একটি বড় ঝুঁকির মধ্যে থাকেন। এর বাইরে আরও একটি খাতের কথা যদি বলতে হয়, পরিবহন খাত। পরিবহন খাতের প্রচুর নিন্দামন্দ আমরা করে থাকি যে এটি বাংলাদেশের সবচেয়ে বিশৃঙ্খল একটি খাত হিসেবে পরিচিত। কিন্তু শুধুমাত্র পরিবহন খাতের বিশৃঙ্খলা দেখলেই তো চলবে না। এই খাতের যে শ্রমিকেরা আছেন তারা কী ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন, কাজের সংকটের মধ্যে থাকেন, দীর্ঘ কর্মঘণ্টা যাবৎ তারা কাজ করেন, ড্রাইভাররা, হেল্পাররা টানা কাজ করে যাচ্ছেন, বিশ্রাম পাচ্ছেন না, যার ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে, বিশৃঙ্খলা তৈরি হয়। এই পরিবহন শ্রমিকদের সুরক্ষা, বিশ্রাম, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা নিয়েও অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। পাশাপাশি যদি বলি গৃহকর্মীদের কথা,
গৃহকর্মীদের শ্রম অনেক ক্ষেত্রে এখনও অদৃশ্য থেকে যায়। সম্প্রতি যে শ্রম আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে তাদের একটি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি, কিন্তু তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন এখনও আসলে সম্ভবপর হচ্ছে না। ফলে নারী ও শিশু গৃহকর্মীরা নির্যাতন, কম মজুরি, দীর্ঘ কর্মঘণ্টা এবং আইনি সুরক্ষার একটি অভাবে ভোগেন। প্রবাসী শ্রমিকদের কথা বিশেষভাবে বলতে হয়। আমাদের রেমিটেন্স আয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যাদের, প্রবাসী শ্রমিকরা, তারা বিদেশে যাওয়ার আগে দালাল চক্র, অতিরিক্ত ব্যয়, প্রতারণা, ভুয়া চুক্তি, বিদেশে গিয়ে শোষণ, এসব সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে ইভেন গত সপ্তাহেও একটি নিউজ হয়েছে, বাংলাদেশের নারী শ্রমিকরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন। নির্যাতনের শিকার হয়ে, লোকসানের শিকার হয়ে, অর্থনৈতিক ক্ষতির শিকার হয়ে দেশে ফেরত আসছেন। কোনো বিচারের ব্যবস্থা, ক্ষতিপূরণের ব্যবস্থা তাদের করে দিতে পারা যাচ্ছে না। এর পাশাপাশি মূলধারার শ্রমের খাতগুলির কথা তো গেল, পাশাপাশি শ্রমের সাথে যুক্ত যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের কথা আলাদাভাবে বলতে হবে। নারী শ্রমিকেরা আছেন, নারী শ্রমিকদের এখনও আমরা পুরুষ শ্রমিকদের সমান মজুরি সব ক্ষেত্রে নিশ্চিত করতে পারি না। তারা কর্মক্ষেত্রে যদি যৌন হয়রানির শিকার হন, হেনস্থার শিকার হন, তাদের মাতৃত্বকালীন, তাদের শিশুদের যে দিবাযত্ন কেন্দ্রের ব্যবস্থা সেই সব থাকে না। পাশাপাশি নিরাপদ কর্ম পরিবেশও তারা হয়তো অনেক ক্ষেত্রে পান না। সেই বিষয়গুলি নিয়ে কথা বলতে হবে। পাশাপাশি আরও যারা অন্যান্য সম্প্রদায় আছেন, হরিজন সম্প্রদায়ের লোকজন আমাদের পরিচ্ছন্নতা ক্ষেত্রে, সেবা খাতে গুরুত্বপূর্ণ কাজ করেন, কিন্তু তাদের সামাজিক অন্তর্ভুক্তি, তাদের সন্তানদের শিক্ষার অধিকার, তাদের স্বাস্থ্য চিকিৎসার অধিকার, এগুলি আমরা নিশ্চিত করতে পারি না এখনও। পাশাপাশি আরও যারা আছেন, যেমন হিজড়া সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ বলে যাদেরকে আমাদের আইন সংজ্ঞায়িত করে, তারা আমাদের কর্মশক্তিতে কিভাবে যুক্ত হতে পারেন সেটা নিয়ে অবশ্যই আলোচনার অবকাশ আছে। পাশাপাশি সবশেষে আরেকটা কথা যেটা বলতে হয়, প্রযুক্তির উন্নয়নের ফলে শ্রমবাজারে নতুন নতুন খাত তৈরি হচ্ছে, যেমন রাইড শেয়ারিং, আইটি ফ্রিল্যান্সিং, ডেলিভারি সার্ভিস, ফুড পান্ডা, উবার, এই ধরনের সার্ভিস, এবং গিগ অর্থনীতি নামে যেই সেক্টরটা পরিচিত, সেই সেক্টরে অনেক কর্মসংস্থান তৈরি হচ্ছে। কিন্তু এই ধরনের সেক্টরে যারা যুক্ত তাদেরকে আসলে আমাদের যে শ্রমনীতি আছে, শ্রম আইন আছে, সেইগুলির ফ্রেমের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়, তাদেরকে সুরক্ষা কিভাবে দেওয়া যায় সেটি এখনও স্পষ্ট নয়। এমনকি এই সব ক্ষেত্রে যারা কাজ করেন তারা কি আসলে শ্রমিক, নাকি কন্ট্রাক্টর, নাকি ঠিকাদার, নাকি ইন্ডিপেন্ডেন্ট সেবাদাতা, পেশাদার, সেই সংজ্ঞায়নটাও এখনও আমাদের আইনে স্পষ্ট নয়। সেগুলি নিয়েও অবশ্যই কাজ করার অবকাশ আছে। তো বাংলাদেশের শ্রম সংস্কার নিয়ে কথা বলতে গেলে, বাংলাদেশের শ্রম সংস্কারের ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস। স্বাধীনতার পর শ্রম অধিকার রক্ষার জন্য অনেক আইন ও নীতিমালা ছিল, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন, দুর্বল এবং সীমিত প্রয়োগযোগ্য ছিল। 2006 সালে প্রথম একটি চেষ্টা করা হয় সবগুলো আইনকে একসাথে নিয়ে এসে একটা ইন্ডিপেন্ডেন্ট শ্রম ফ্রেমওয়ার্ক করার জন্য, বাংলাদেশ শ্রম আইনের মাধ্যমে। কিন্তু বাস্তবে দেখা যায় শ্রমিকদের মজুরি, কর্মঘণ্টা, তারপরে নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার, সামাজিক সুরক্ষা, এগুলি নিয়ে প্রশ্ন থেকেই যায়। যার ফলাফল হিসেবে আমরা দেখি 2012 সালে তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং 2013 সালে আমাদের শ্রম ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা রানা প্লাজা ধস। তার পরবর্তীতে, বিশেষ করে রানা প্লাজা ধসের পরবর্তীতে, বিশেষ করে আন্তর্জাতিক বায়ার্সদের প্রেশারের পরে অনেক সংস্কারের প্রচেষ্টা আমরা দেখি। অনেক কিছু সুরক্ষা মনিটরিংয়ের ব্যবস্থা তৈরি হয় এবং অনেক ধরনের সংস্কার প্রচেষ্টাও নেওয়া হয়। সাম্প্রতিক যে শ্রম সংস্কার অধ্যাদেশ, তারপরে আইন হয়েছে, সেটিকে আমরা আসলে সেই ধারাবাহিকতাতেই হয়তো দেখতে পারি। শ্রম আইনকে আসলে বাংলাদেশের একটি দেশের নৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা যায়, যে দেশের অর্থনীতির পেছনে যারা কাজ করে তাদেরকে এই রাষ্ট্র কী পরিমাণ সুরক্ষা দিচ্ছে, রাষ্ট্র নৈতিকভাবে তাদের প্রতি কতটা দায়বদ্ধ, সেটার একটি রিফ্লেকশন হিসেবে আমরা শ্রম আইনকে দেখতে পারি। বাংলাদেশ শ্রম আইন 2006 এবং তার পরবর্তী সংশোধনীগুলো শ্রমিক অধিকার রক্ষার একটি কাঠামো তৈরি করেছে। সংস্কারের পরে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে, যেমন ট্রেড ইউনিয়ন গঠনের নিয়মটা কিছুটা শিথিল হয়েছে, সহজ হয়েছে। নিরাপত্তা কমিটির একটি বিধান হয়েছে। ঝুঁকিপূর্ণ কাজ প্রত্যাখ্যানের একটা অধিকার শ্রমিকদেরকে দেওয়া হয়েছে। বৈষম্য, যৌন হয়রানির বিরুদ্ধে অভিযোগ ব্যবস্থা একটি তৈরি করা হয়েছে, ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। মজুরি পুনর্বিবেচনার সময়সীমাটা আগে 5 বছর ছিল, সেটি 3 বছর করা হয়েছে। সামাজিক সংলাপের একটি ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। কিন্তু এই সংস্কার প্রচেষ্টার পরেও এখনও কিন্তু কিছু ঘাটতি আমরা দেখতে পাই, যেমন স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন বা
ন্যূনতম মজুরি নির্ধারণের যে সময়সীমা আমরা ঠিক করে দিলাম 3 বছর পর পর নির্ধারণ হবে, সেটি কী প্রক্রিয়ায় নির্ধারণ হবে তার কোনো আইনি প্রক্রিয়া কিন্তু এখনও নির্ধারিত হয়নি। পাশাপাশি বিশেষ করে নারী শ্রমিকদের যে মাতৃত্বকালীন ছুটি আছে সেটি সরকারি খাতে 6 মাস, কিন্তু বেসরকারি খাতে বা শ্রমিকদের কাছে গেলেই দেখা যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে 120 দিন বা 4 মাস। একটা বৈষম্য, আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেটির তুলনায় যথেষ্ট অপর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি। তারপরে আউটসোর্সিং শ্রমিক, দিনমজুর, কৃষি শ্রমিক, গৃহকর্মী, পরিবহন শ্রমিক, অনানুষ্ঠানিক খাতের যারা শ্রমিক তাদের সুরক্ষার যথাযথ শক্তিশালী ব্যবস্থা এখনও কিন্তু তৈরি করা যায়নি। কর্মক্ষেত্রে দুর্ঘটনা, অবহেলা বা কাঠামোগত ব্যর্থতার কারণে শ্রমিকের মৃত্যু হলে সেটি যে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে সেটিও আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। পাশাপাশি সবচেয়ে বড় সংকট এর জায়গাটা যদি বলতে চাই, আমি অ্যাজ এ লয়ার এই জায়গায় আমি বলতে পারি যে বাংলাদেশের শ্রমিকদের শ্রম আদালতে যাওয়ার বা এই ধরনের যে আইনি প্রতিকারগুলি আছে সেটি পাওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা যেটি, সে হচ্ছে দীর্ঘসূত্রিতা এবং এর কাঠামোগত বাধা। শ্রম আদালতে যদি একটি অভিযোগ করেন তার প্রতিকার পেতে দীর্ঘ সময় লেগে যায়। এর মধ্যে শ্রমিককে চাকরিচ্যুত করা হতে পারে, শ্রমিককে বের করে দেওয়া হতে পারে, শ্রমিক তার পাওনা না পেতে পারে। সুতরাং একটা শ্রমিক যে আসলে দিন আনে দিন খায়, রেগুলার মজুরিতে তার চলতে হয়, সে যদি 3 মাস কর্মহীন থাকে, 3 মাস পরে যদি তার রিলিফটা কোর্ট থেকে পাওয়া যায় সেটি আসলে তার জন্য ফলপ্রসূ হয় না। সুতরাং এই খাতে, আইনটা বাস্তবায়নের খাতে অবশ্যই আরও কাজ করার প্রয়োজন আছে। আজকের আলোচনায় আমরা কয়েকটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিতে চাই, যেটি আপনাদেরকে একটি কাগজ দেওয়া হয়েছে, তার শেষ 2 পেজে একটু আউটলাইন করা আছে, আমি একটু পড়ছি। প্রথমত, আমাদের শুধু ন্যূনতম মজুরি নয়, মর্যাদাপূর্ণ জীবিকার উপযোগী মজুরি নিশ্চিত করতে হবে। মজুরি শুধুমাত্র শ্রমের মূল্য নয়, শ্রমিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং মর্যাদার ভিত্তি হিসেবে মজুরিকে দেখতে হবে। দ্বিতীয়ত, সব খাতের শ্রমিককে আইনি সুরক্ষার মধ্যে নিয়ে আসতে হবে। শ্রমিকের পরিচয় যতই অনানুষ্ঠানিক হোক, তার অধিকার অনানুষ্ঠানিক যেন না হয় সেটি নিশ্চিত করার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, কর্মক্ষেত্রের নিরাপত্তাকে কোনোভাবেই আপোষের বিষয় হিসেবে দেখা যাবে না। একজন শ্রমিক সকালে কাজে গিয়ে সন্ধ্যায় জীবিত এবং সুস্থ ফিরবেন, এটি তার অধিকার, এটিকে তো কোনোভাবেই দয়ার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। তৃতীয়ত, ট্রেড ইউনিয়ন এবং সামাজিক সংলাপকে শক্তিশালী করতে হবে। শ্রমিক সংগঠনকে ভয় বা বিরোধিতার চোখে দেখা উচিত নয়, কারণ শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং সরকার, এই 3 পক্ষের মধ্যে সুস্থ এবং বিশ্বাসভিত্তিক আলোচনার মাধ্যমেই আসলে শ্রমিক সংক্রান্ত ইস্যুগুলির সমাধান আসা সম্ভব। পঞ্চম, শ্রম আদালত পরিদর্শন ব্যবস্থা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও কার্যকর করতে হবে। এবং সর্বশেষ, ভবিষ্যতের শ্রমবাজারের জন্য আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। যে এমার্জিং খাতগুলি আছে, প্রযুক্তিগত উন্নয়নের ফলে যে সমস্ত নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে সেগুলিকে আমাদের সুরক্ষার ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হবে এবং আনুষ্ঠানিকতার আইনি সুরক্ষার মধ্যে অবশ্যই বিবেচনায় নিতে হবে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য হওয়া উচিত শুধুমাত্র বাংলাদেশকে সস্তা শ্রমের দেশ হিসেবে নয়, বরং মর্যাদাপূর্ণ শ্রমের দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। কারণ বাংলাদেশের অর্থনীতির ভিত্তি শ্রমিকরা তৈরি করেছেন এবং শ্রমিকদের জীবনের অগ্রগতি হলেই বাংলাদেশের আপামর জনসাধারণের জীবনমানের আসলে অগ্রগতি হওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ।